বহুরূপী সংসদ আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে জামাত, এনসিপি অর্থাৎ 11 দল বিরোধী দলে থাকবে। সুতরাং ওনারা তো অনেক কিছু বয়ান শোনাবে। এখন ওনারা সরকারি দল, ওনারা তো বয়ান শুনে অভ্যস্ত। এখন মূল বিষয়টা হচ্ছে গণভোট এবং সংস্কার পরিষদ, এই দুটো নিয়ে হাইকোর্টে রিটও আছে। ধরেন এক বিএনপি আপনার সংসদ সদস্য হিসেবে ওত নিয়েছে, আর আপনার 11 দল কিন্তু গণপরিষদ এবং সংসদ সদস্য দুটোইতেই ওত নিয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে দুইটা সনদ 11 দল থেকে বলা হচ্ছে গণভোট যে মানে না, সে তো আপনার অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই মানে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন বিএনপি তো আপনার জাতীয় সনদ যেটা জুলাই জাতীয় সনদ যেটা বলা করা হয়েছিল, সেখানে কিন্তু জুলাই সনদটা আমার কাছে আনেন নেই, এখন আছে লেখা যে যেসব ইস্যুগুলোতে অর্থাৎ গঠনতন্ত্রের সাথে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। শুধু বিএনপি না, আরও দলও দিয়েছে। তো সেখানে কিন্তু প্রত্যেকটাতে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেখানে লেখা আছে যে ধরেন যে অমুক দল এটাকে সমর্থন করেছে, অমুক দল এটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে নোট দিয়েছে যে এই দলগুলি যদি কেউ আপনার নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা এটা করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে ইশতেহারে যে বিএনপি যে ইশতেহার দিছে, তারেক রহমান সাহেব যে ইশতেহার দিল, সেই ইশতেহারে তাদের নোট অফ ডিসেন্ট যে জায়গায় দিয়েছে, সেসব জায়গা কিন্তু ইশতেহারে উল্লেখ আছে। সুতরাং তারা এটা স্বাভাবিক যে এরপরে আপনি দেখেন সালাউদ্দিন সাহেব বলছে যে আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, মানে বাস্তবায়ন করব। তো ঠিকই তো আছে, নোট অফ ডিসেন্ট জুলাই জাতীয় সনদ যা লেখা আছে, যেটাতে স্বাক্ষর করেছিল সব দল, সেটা তো তারা বিএনপি তার বাইরে যাচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে একটা রিট হয়েছে হাইকোর্টে, তো এখন জুলাই সনদ যেটা জাতীয় সনদ, এটা অবৈধ এই হিসাবে রিট করেছে। এবং দুইটা যে ওত নিয়েছে, এই দুটা ওত নেওয়ার সাথে সাথে তাদের সংসদ সদস্য পদ চলে গেছে। এই দুটা আর্গুমেন্ট নিয়ে রিট করেছে। এখন ধরেন হাইকোর্ট কিন্তু মানে বিষয়বস্তু আছে, হাইকোর্ট কিন্তু বাতিল করে দিতে পারে, গণভোট বাতিল করে দিতে পারে। কারণ গণভোটটা টোটাল যদি ব্যবস্থাপনা দেখেন, গণভোটটা কিন্তু আমি বরাবরই আপনার এখানেও বলেছি, গণভোটটা পুরোপুরি অবৈধ। আদেশের মাধ্যমে 84টা সংস্কার প্রস্তাব ছিল, আস্তে আস্তে আনতে আনতে 4 দফায় নিয়ে আসছে, এবং সেটা প্রেসিডেন্টের আদেশ বলে সেটাকে আপনার জারি করা হয়েছে। সেখানে আপনার এইটা রাষ্ট্রপতি তো কোনো আদেশ জারি করতে পারে না সংবিধান থাকতে। এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি তাদের ওত নিয়েছে। তার মানে এটা সাংবিধানিক সরকার। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ প্রজ্ঞাপন এই রাষ্ট্রপতি জারি করতে পারে না, কিন্তু সেটা জারি করে আপনার এই জাতীয় জুলাই সনদ গণভোটে দিয়ে দিছে, হ্যাঁ না ভোট। সেটার আর্গুমেন্টে নাই গেলাম। আপনি দেখেন ভোটের এমপি সংসদ নির্বাচনের যে ভোট, তার চাইতে বেশ কয়েক % বেশি হচ্ছে হ্যাঁ না ভোট। তো এই ভোটটা আসলো কোথায়? একটা লোক কি যা এমপি সাহেবকে ভোট দিছে আর একটা ভোট দেয় না, এটা হয়? তারপরে দুটো যোগ ফলে তো মেলে না, হ্যাঁ না ভোটে তো মেলে না। হ্যাঁ না ভোটেও আবার অনেক কারচুপি আছে। আপনি হ্যাঁ লেখার সাথে নিচে বিরাট করে ডান পাশে টিক দেওয়া আছে, আবার না ভোট লেখে বিরাট করে ক্রস মারা আছে। তা আমি তো ভোট দিতে গিয়ে, এই যে এখনো দাগ আছে, ভোট দিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে ব্যালট দিল যে আমি হ্যাঁ বা না কোথায় দেব। হ্যাঁ কয় এইভাবেই আছে, আপনি যেটা সুবিধা মনে করেন দেন। তো আমারটা কি বাতিল হয়েছে না আছে আমি তো জানি না। অর্থাৎ এখানে মনস্তাত্ত্বিকভাবে টোটাল মেশিনারিজকে কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে লাগাই দিয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, রীতিমতো ম্যানিপুলেট করা হয়েছে। তো এই জন্যে এখন আপনার কিন্তু গণভোট কিন্তু হ্যাঁ না ভোট, গণভোট যেটা জুলাই সনদ, এটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এখন বাতিল হওয়ার সাথে সাথে কিন্তু
তারা আবার বলতেছে যে জুলাই সনদ সনদের যেহেতু ওত নেয় নাই, তাহলে এরা এই সরকার অবৈধ। কারণ জুলাই সনদে আছে 60 জনে কোরাম হবে। কি আজব কাণ্ড! 60 জনে কোরাম হয়। সংসদের কোরাম হয় 2/3 আর এটার কোরাম হয় আপনার 60%। তো এখন 11 দলের তো সিট আছে, তো 60, তারা আলাদা ডেকে করবো যে আমাদের কোরাম হয়েছে, সুতরাং বিএনপির এই সরকার অবৈধ বলে দিল। বা বিএনপি সংসদে গেল, এরা আসলো না, বা হাইকোর্ট বলে দিল এই দুইটা সনদ দিচ্ছে, এটা অবৈধ। তখন দেশটা যাবে কোথায়? এটা হলো আমার প্রশ্ন। এবং আমার কাছে আপনার সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ আছে, এইটা কিন্তু হাইকোর্ট যদি নিরপেক্ষভাবে জাজমেন্ট দেয়, তাহলে দুইটা ওত যারা নিয়েছে তাদেরটা কিন্তু বাতিল হয়ে যাবে, তাদেরটা থাকবে না। তখন কি দাঁড়াবে? তাহলে ধরেন সব দলই তো অভ্যুত্থানের শক্তি, এখন সবগুলো তো মিলেমিশেই সরকার মুখে তো বলতেছে, কেউ তো কাউকে ছাড় দিচ্ছে বলে মনে হয় না। স্নায়ু যুদ্ধ চলতেছে আমার কাছে মনে হয়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, তার জায়গার থেকে সরতেছে না। কিন্তু এমনি কিন্তু এবারে ইলেকশনে খেয়াল করে দেখেন, একটি দলের অমক, একটি দলের তমক, নাম ধরে করে সমালোচনা, কিন্তু কোনোটাই বাদ রাখেনি, কোনোটাই বাদ রাখেনি। এখন আমি এক নেতার সাথে দেখা হইলো, সে আমার সাথে হ্যান্ডশেক করলো না। সে আমাকে চেনে, আগে দেখা হয়েছে কত, এমনটা আমার সাথে দেখা গেল। তা আমার কি যায়? আমি তো প্রফেশনাল, আমি তো কিছু চাইতে যাবো না কারো কাছে, চাইও নাই। এখন তো বয়স হয়েছে, কারো কাছে কিছু চাইনি, চাইতেও যাবো না। আচ্ছা, এগুলি কি তাহলে? মানে কতটা মনের ভিতরে কতটা জিজ্ঞাসা আছে দেখেন, খেয়াল করে রাখেন। আমি টক শোতে হয়তো তার পছন্দ লাগে না কথা বলি, এই জন্য আমার সাথে হ্যান্ডশেক করলো না। এটাই আর কি। ধীরে ধীরে পরিবর্তন হবে নিশ্চয়ই। মিস্টার হোসেন, আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান আপনাদের সঙ্গে, প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলেন এবং ইলেকশনের পরে সংসদীয় দলের সভায় আপনাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তো তিনি কি বার্তা দিলেন আপনাদেরকে ওই সংসদীয় দলের সভায়? তার বার্তা ছিল এরকম যে আমাদের প্রথম কথা হলো আমাদের সততার সাথে কাজ করতে হবে, যে দীর্ঘদিন মানুষ এই 17 বছর মানুষ যা দেখেছে তা যা তার পুনরাবৃত্তি না হয়, এটা হলো তার মূল বার্তা। পাশাপাশি আমাদের প্রথম দিনই সে একটি প্রস্তাবনা দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন। তারপর আমি একটু বলি যে আমি এখন দুটো প্রস্তাব দেব, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা বলবেন। তিনি প্রথমে বললেন যে আমরা যে সংসদ নির্বাচিত হয়েছি, আমরা কোনোভাবে সরকার থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আর আমরা সরকার থেকে যে জমি নেই বাড়ির জন্য, সেই জমিটা নিব না। আমরা এক বাক্যে সবাই ঐক্যমত পোষণ করেছি, আমরা বলেছি হ্যাঁ আমরা সেটা করব না। তো এই যে একটা উদারতা, বা আমাদেরকে উনি প্রথমে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে আমরা যে অবস্থায় থেকে আন্দোলন সংগ্রাম করে আজকের পর্যায়ে এসেছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করছে, জনগণ আমাদের সহযোগিতা করছে। আমাদের যতটুকু চেষ্টা থাকবে সেটা জনগণের কল্যাণের চেষ্টাটা থাকে, নিজের কল্যাণের নয়। এটা হলো মূল বার্তাটা, আমি যেটা বুঝেছি, যদি আমি ভুল না করি। যে আমরা দীর্ঘদিন রাজনীতি করি, আমরা অনেক কষ্ট করেছি। আমি ধরেন দীর্ঘদিন জেল, 2.5 বছর জেল খেটেছি, 329টা মামলা। তো আমরা যাতে সেদিকে চিন্তা না করি, যে ভবিষ্যতের দিকে চিন্তা করি, যে না মানুষকে আমরা স্বস্তিতে রাখবো, মানুষ পরবর্তীতে হয়তো আমাদেরকে আবার যদি মনে করে যে নির্বাচিত করব, কিন্তু আমরা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য যে মানুষের উপর খড়গটা না বসিয়ে দিই, মানুষের যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেটা হয়েছে অতীতে, সেটা যাতে বাংলাদেশের মানুষ কখনো দেখতে না পায়। এবং একটি সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে না হয়, তাদেরকে হটানোর জন্য। এবং ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো হয়, ধারাবাহিকভাবে যে সরকার আসে, সেই রকম একটি সরকার আমরা পরিচালিত করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে।